সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে শুনছেন, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমি অ্যাডভোকেট মোহাম্মদ বেলায়েত হোসেন। আমার আইন বিষয়ক চ্যানেল লিগ্যাল নলেজে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম। আজকের ভিডিওটি সম্পূর্ণ একটি ব্যতিক্রমধর্মী ভিডিও। অন্তর্বর্তীকালীন সরকারের যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্তকে সাধুবাদ জানাই, কারণ বর্তমানে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীকে। আর এই ম্যাজিস্ট্রেসি পাওয়ারের কারণে হবে জমি উদ্ধার, তবে দীর্ঘ বছর যেই সকল জমি দখলে রয়েছে সেই সকল জমি না, আমি যে পয়েন্টগুলো বলছি সেই পয়েন্টগুলো জমি পুনরুদ্ধার করতে পারবেন। আমরা জানি যে বিগত সরকারের ভূমি মন্ত্রণালয় কর্তৃক একটি ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন 2023 18 সেপ্টেম্বর পাশ হয়েছিল এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি স্বাক্ষরে একটি গেজেট প্রকাশ করা হয়েছিল। সেই গেজেটের পরিপ্রেক্ষিতে পরবর্তীতে আবার আরেকটি পরিপত্র স্বরাষ্ট্র মন্ত্রণালয় দিয়েছেন। রাষ্ট্রপতি মহোদয় সেটি দিয়েছিলেন 21 জানুয়ারিতে। 21 জানুয়ারি 2024-এ নিরাপত্তা শাখা 2 স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই পরিপত্রটি জারি করার কথা। অদ্য পর্যন্ত তেমন কোনো সুফল আমাদের দেশে বঞ্চিত ভূমি মালিকরা কিন্তু পান নাই। তবে ম্যাজিস্ট্রেসি পাওয়ারে সেনাবাহিনী যখন মাঠ পর্যায়ে কর্তব্যরত আছে, কর্তব্যে থাকাকালীন সময়ে আপনারা এই ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন 2023, যেটি রাষ্ট্রপতি নিজে একটি পরিপত্র দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিরাপত্তা শাখা, দুটি সঠিক প্রমাণ থাকলেই জমির মালিক আপনি, এই বিষয়ে বলা আছে নতুন ভূমি আইন 2023-এ। মূল আলোচনায় আসা যাক। আমরা কিন্তু মূলত দুইভাবে জমির মালিকানা অর্জন করে থাকি বা জমির মালিক হয়ে থাকি। কি সেই দুই প্রকার? এক নম্বরে ওয়ারিশ সূত্রে বা খতিয়ান মূলে মালিকানা অর্জন এবং 2 নম্বরে ক্রয় সূত্রে জমির মালিকানা অর্জন করে থাকি। ক নম্বরে আলোচনা করব ওয়ারিশ সূত্রে বা খতিয়ান মূলে মালিকানা অর্জন কিভাবে করে থাকি সেই বিষয় নিয়ে। এক্ষেত্রে কিন্তু সিএস, দ্যাট মিনস ক্যাডাস্ট্রাল সার্ভে, এসএ, স্টেট অ্যাকুইজিশন, আরএস, রিভিশনাল সার্ভে, বিআরএস, বাংলাদেশ রিভিশনাল সার্ভে, সিটি জরিপ মূলে আপনার দাদার দাদা, দাদা, বাবা এবং পরবর্তীতে আপনারা মালিকানা অর্জন করে বংশ পরস্পরায় উত্তরাধিকার সূত্রে মালিকানা অর্জন করে ভোগ দখল করে আসছেন। বাট কিংবা অনেক ক্ষেত্রে জোর জবরদস্তি করে আপনাদের জমি কেউ দখল করে খাচ্ছেন। মনে করুন এমত অবস্থায় আপনার জমি অন্যের দখলে চলে গেছে, তাহলে এটা কোনো কিন্তু ব্যাপার নয়, ইট ডাজন্ট ম্যাটার, কেননা দলিল যার জমি হবে তার। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আরেকটি বিষয় নিয়ে একটু আলোচনা করব। খ নম্বরে আমরা ক্রয় সূত্রে জমির মালিকানা অর্জন করে থাকি, অর্থাৎ যাকে বলে দলিল মূলে মালিকানা অর্জন। দ্যাট মিন্স গ্রহীতার দলিল থাকতে হবে এবং এই দলিলের ভিতরে বিগত 25 বছরের মালিকানার ধারাবাহিক বিবরণ থাকতে হবে। দেখতে হবে যার কাছ থেকে জমি কিনেছেন সেখানে সিএস, এসএ, আরএস, বিআরএস, সিটি জরিপ পর্যন্ত ধারাবাহিক মালিকানার বিবরণ দেওয়া আছে কিনা, যার কাছ থেকে জমি কিনেছেন তার কাছে সকল রেকর্ড বিদ্যমান আছে কিনা। মনে রাখবেন, দলিল হচ্ছে মালিকানা প্রমাণের প্রথম এবং সর্বশ্রেষ্ঠ রেকর্ড এবং ডকুমেন্টস বা এভিডেন্স বলতে পারেন, যার উপরে আর কোনো ডকুমেন্টস নেই। কারণ এটা কিন্তু আইন মন্ত্রণালয়ের অধীনে সাব রেজিস্ট্রার অফিসে কর্তব্যরত সাব রেজিস্ট্রার মহোদয় কর্তৃক সম্পাদিত ও নিবন্ধিত হয়ে থাকে, যার সত্যতা অনেক ব্যাপক। সুপ্রিয় দর্শক মণ্ডলী, অপরদিকে ওয়ারিশ সম্পত্তির ক্ষেত্রে যে খতিয়ানসমূহ, দ্যাট মিন্স সিএস, এসএআরএস, বিআরএস, সিটি জরিপ পর্যন্ত এগুলোও কিন্তু বাংলাদেশ সরকার কর্তৃক সার্ভে করে এসি ল্যান্ড অফিস কর্তৃক সৃজিত হয়েছে। অতঃপর আপনাকে মালিকানা দিয়েছে 1940 সালে। যখন সিএস খতিয়ান সৃজিত হয় তখন কিন্তু ব্রিটিশ সরকার জমির সম্পূর্ণ মালিকানা আপনাদের দিয়ে দেননি, তখন দখল সত্ত্বে মালিকানা ছিল। পরবর্তীতে পাকিস্তান সরকার এসে সম্পূর্ণ মালিকানা অর্পণ করেছেন। এরপর যে খতিয়ান এসেছে সেই খতিয়ান মূলে ভূমি মন্ত্রণালয় কর্তৃক যে ভূমি মালিক সেটা স্পষ্ট ছিল। এজন্য ভূমিমন্ত্রী বলেছেন বিডিএস জরিপ, দ্যাট মিন্স বাংলাদেশ ডিজিটাল সার্ভে হয়ে গেলে অনেক খতিয়ান কিন্তু সংশোধন আলটিমেটলি হয়ে যাবে। এই জন্যই
এই দুটি প্রমাণপত্র ঠিক রাখতে হবে, নয়তো জমি নিয়ে মামলা মোকদ্দমায় যেতে হবে। আদালতের মাধ্যমে জাজমেন্ট অ্যান্ড ডিক্রি নিয়ে জমির কাছে যেতে পারবেন, নয়তো দলিল ধুয়ে কিন্তু পানি খেতে হবে। আদালত পাড়ায় ঘুরতে ঘুরতে জুতোর তলি কিন্তু ক্ষয় হয়ে যাবে, বাট জমির ধারে কাছেও ঘেঁষতে পারবেন না। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এখন ধারাবাহিকভাবে 1 নম্বরে আলোচনা করব যাদের এই ডকুমেন্টস দুটির মধ্যে কোনো করণিক ভুল থাকে বা অন্য কোনো বড় ধরনের ভুল থাকে, তবে এখনই কিন্তু তা ঠিক করে নিন। প্রয়োজনীয় দাতাকে নিয়ে গিয়ে সাব রেজিস্ট্রি অফিসে গিয়ে সংশোধন করে নিন, কিংবা মোকদ্দমার প্রয়োজন হলে করে ঠিক করে নিন, নয়তো কিন্তু জমি হারাতে হবে 100%। 2 নম্বরে, যদি রেকর্ড খতিয়ানের মধ্যে কোনো ভুল হয়ে থাকে, আপনার রেকর্ড অন্যের নামে হয়ে গেলে সেটা কিন্তু মিসকেস দিয়ে এখনই ঠিক করে নেবেন। এখন যদিও পেইন্ট পর্চা হয়ে গিয়েছে বা হয়ে গিয়ে থাকলে তখন সেক্ষেত্রে আপনি কি করবেন? এক্ষেত্রে হতাশ বা ফ্রাস্ট্রেশনের কিছু নেই বন্ধুগণ। এখন ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে সময় নেই মনে করছেন, সময় না থাকলে এখানেও কিন্তু আপনাদের ভয়ের কিছুই নেই। আপনি একজন সিভিল লয়ারের মাধ্যমে এসব কিছু ঠিক করে নিন। অনেকে হয়তো মনে মনে দোয়া করছেন বা মনে মনে ভাবছেন এই আইন পাস হয়েছে বাট ইমপ্লিমেন্ট হবে না কোনো দিনই। আইনের যখন খসড়া প্রস্তুত হয়েছিল তখনও বন্ধুরা এরা বলেছিল যে এই আইন পাস হবে না, এবং অতঃপর পাসও হয়েছে, গেজেট প্রকাশিত হয়েছে। এই আইনে কিভাবে জবরদখলকারীর দখল বাতিল হবে তা একটু জেনে নিন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, নতুন ভূমি আইনের 4 ধারায় বর্ণিত রয়েছে যে ভূমি প্রতারণা সংক্রান্ত অপরাধ ও দণ্ডের কথা। ধারা 4-এর উপধারা 1-এ ভূমি হস্তান্তর, জরিপ, রেকর্ড হালনাগাদকরণ বা ব্যবস্থা বর্ণিত কোনো কার্যক্রম ভূমি প্রতারণা সংক্রান্ত অপরাধ বলিয়া গণ্য হইবে, এবং ক নম্বরে অন্যের মালিকানাধীন ভূমি স্বীয় মালিকানাধীন ভূমি হিসেবে প্রচার করা। যদি অন্যের ভূমিকে নিজের ভূমির মালিকানা হিসেবে প্রচার করেন সেটাও একটি বড় ধরনের অপরাধ হবে। এরপর আছে তথ্য গোপন করিয়া কোনো ভূমি সম্পূর্ণ বা উহার অংশবিশেষ কোনো ব্যক্তি বরাবরে হস্তান্তর বা সমাপন করা। এটাও কিন্তু একটা গুরুতর অপরাধ হিসাবে বিবেচিত হবে, এবং এই জাতীয় দলিল কিন্তু বাতিল হয়ে যাবে, টিকাতে পারবেন না হাজার চালাকি করেও। স্বীয় মালিকানাধীন ভূমির অতিরিক্ত ভূমি বা অন্যের মালিকানাধীন ভূমি তৎকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত না হইয়া কোনো ব্যক্তির বরাবর হস্তান্তর করা বা সমর্পণ করা, যদি এই ক্রিয়াটি সম্পন্ন করেন তাহলে কিন্তু দলিল টিকাতে পারবেন না। আবার কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তি বলিয়া মিথ্যা পরিচয় প্রদান করিয়া বা জ্ঞাতসারে এক ব্যক্তিকে অপর ব্যক্তিরূপে প্রতিস্থাপিত করিয়া কোনো ভূমি সম্পূর্ণ বা উহার অংশবিশেষ হস্তান্তর বা সমর্পণ করা, সেই ক্ষেত্রেও কিন্তু সেই দলিলটি বাজেয়াপ্ত হয়ে যাবে বা বাতিল বলিয়া গণ্য হবে। মিথ্যা বিবরণ সম্বলিত কোনো দলিল স্বাক্ষর বা সম্পাদন করা, এই জাতীয় দলিলও কিন্তু মিথ্যা বিবরণ সম্বলিত এবং কোনো ভুয়া দলিল সেগুলোও কিন্তু বাতিলের কাতারে চলে যাবে। কর্তৃপক্ষের নিকট মিথ্যা বা অসত্য তথ্য প্রদান করা এবং এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে বিধি দ্বারা নির্ধারিত অন্য কোনো কার্য সম্পাদন করা, তাহলে সেই ক্ষেত্রেও আপনি শাস্তির আওতায় আসবেন এবং উপরন্তু দলিল দস্তাবেজও বাতিল হয়ে যাবে। কোনো ব্যক্তি যদি এই উপধারার 1-এর অর্থাৎ আলোচিত অপরাধগুলো কোনো অপরাধ সংগঠন করিলে তজ্জন্য তিনি অনধিক 7 বছরের কারাদণ্ড ও অর্থদণ্ডে দণ্ডিত হইবেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি বুঝতে পারলেন, এবং এই সব কারণেই মূলত দলিল বাতিল হয়ে যাবে। দেশ ও বিদেশ থেকে যে কোনো ধরনের হলফনামা, এফিডেভিট নিতে চান, কাবিননামা, নিকানামা যে কোনো ভাষায় অনুবাদ করে বিভিন্ন মন্ত্রণালয়, ইসলামিক ফাউন্ডেশন থেকে সত্যায়িত করে নিতে চান, শিক্ষা সনদ বা অন্য যে কোনো ধরনের ডকুমেন্ট শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে নিতে চান, ধর্ম পরিবর্তন করে কোর্ট ম্যারেজ করতে চান, কুরিয়ার, ইমেইল, হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জারিতে ডেলিভারি নিতে পারবেন। তাছাড়াও সরাসরি এসেও নিতে পারবেন। মোবাইল নাম্বার 01724583880।